বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা এইচটিএমএল এর আইফ্রেম ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আইফ্রেম ট্যাগের কাজ হচ্ছে আপনার একটা পেজের ভিতরে অন্য একটা পেজকে ইনক্লুড করে কাজ করা। তো আমরা আইফ্রেম ট্যাগের একটু প্র্যাকটিক্যাল কাজ দেখলে আরও একটু ক্লিয়ার হব। তো আমরা একটু প্রজেক্ট ফোল্ডারে যাই। প্রজেক্ট ফোল্ডারে গিয়ে আমরা এখানে একটা আইফ্রেম নামের একটা পেজ তৈরি করে নিই। পেজের নাম দিলাম iframe.html। তো পেজটা নোটপ্যাডে ওপেন করার পরে আমাদের যেহেতু আমরা বলে দিচ্ছি যে নতুন কোনো পেজে কাজ করলে আমাদের অবশ্য বেসিক যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটা লিখে কাজ করতে হয়। তো আমার এখানে তো বেসিক সিনট্যাক্স লেখাই আছে, এটা আমি কপি করলাম, পেস্ট। ধরুন iframe.html এটা আমাদের একটা পেজ। তো এখন আমি এই পেজের ভিতরে অন্য আরও কিছু পেজ আমি ইনক্লুড করে কাজ করব। যেমন ধরুন আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে অনেকগুলো পেজ আছে। তো আমি চাচ্ছি যে আইফ্রেম পেজে আমি ধরুন এই যে আমাদের যে আরও যে পেজগুলো আছে এই পেজগুলো পুরোপুরি পেজ একবারে টোটাল একটা কমপ্লিট একটা পেজ আমি এই পেজের ভিতরে আবার ইনক্লুড করে নিয়ে কাজ করব। আর এই কাজটা করার জন্য আমাদের অবশ্যই এই আইফ্রেম ট্যাগটা ব্যবহার করে আমাদের করতে হবে। তো আইফ্রেম ট্যাগ নিয়ে কাজ করতে গেলে প্রথমত আগে আমাদের ট্যাগ লিখতে হবে। ট্যাগের নাম হচ্ছে যে আইফ্রেম। তাহলে আইফ্রেম ট্যাগ শুরু, আইফ্রেম ট্যাগ শেষ করতে হবে, এটা ডাবল ট্যাগ। আর আইফ্রেম ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। তো আইফ্রেম ট্যাগ শুরু শেষ করলে শুধুমাত্র শুরু শেষ করলে কিন্তু এটাতে আমাদের কোনো পেজ ইনক্লুড হবে না। তো এটা পেজ ইনক্লুড এই ট্যাগের মাধ্যমে অন্য কোনো একটা পেজ ইনক্লুড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আইফ্রেম ট্যাগের ভিতরে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে সোর্স অ্যাট্রিবিউট। তো সোর্স অ্যাট্রিবিউট সংক্ষেপে আমরা লিখি যে এসআরসি। এখন আমাদের যে এই যে সোর্স যে অ্যাট্রিবিউটটা আছে এই সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে এখন আমরা হচ্ছে যে পেজটা আমি ইনক্লুড করতে চাচ্ছি সেই পেজের লোকেশনটা আমি এখানে বলে দিব। তো যেমন ধরুন আমাদের ফোল্ডারে অনেকগুলো পেজ করা আছে। তো ধরুন আমি চাচ্ছি যে আমাদের এখানে একটা কমপ্লিট পেজ করা ছিল anchor.html। link.html। তো এই link.html পেজটা আমি চাচ্ছি যে আমাদের এই আইফ্রেমের মাধ্যমে আমি iframe.html পেজে ইনক্লুড করব। তো আপনি যে পেজটা লিঙ্ক ইনক্লুড করাতে চাবেন সেই পেজের নাম এবং লোকেশনটা দিতে হবে। তো আমি ধরুন দিলাম যে link.html। দেওয়ার পর এখন যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এটা এই পেজটা যদি আমি ব্রাউজারে রান করি, রান থেকে গুগল ক্রোম রান করলে দেখেন আমাদের যে পেজটা ছিল এই লিংকের যে পেজটা ছিল ওই পেজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমি কিন্তু আসছি হচ্ছে যে iframe.html পেজে, কিন্তু আমি এই পেজে কিন্তু লোড করাইছি link.html যে পেজটা আছে সেই পেজটা কিন্তু আমি এখানে লিঙ্ক করাইছি। তো এইভাবে আপনি যদি চান যে আপনার একটা পেজে অনেকগুলো পেজ ইনক্লুড করবেন, অনেকগুলো পেজ ইনক্লুড করে কাজ করতে পারবেন। তো আমি জাস্ট একটা ইনক্লুড করে দেখালাম। আপনাদের যদি কাজের প্রয়োজনে যদি আরও একাধিক পেজ ইনক্লুড করার দরকার পড়ে তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা পেজ ইনক্লুড করার জন্য আপনাকে আলাদা আলাদা এরকম আইফ্রেম ট্যাগ ব্যবহার করে কাজগুলো করতে হবে। তো এই আইফ্রেম ট্যাগের আরও বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো আমরা একটু আলোচনা করি। যেমন ধরুন এই আইফ্রেম ট্যাগের মাধ্যমে আমরা যে পেজটা এখানে ইনক্লুড করাইছি তো এটা ডিফল্টভাবে একটু সাইজটা একটু ছোট আছে। তো আমি চাচ্ছি যে এই ফ্রেমের ওয়াইড বা হাইটটা আমি একটু কম বেশি করব। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ওয়াইড কম বেশি করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে ওয়াইড অ্যাট্রিবিউট। ধরুন ওয়াইড অ্যাট্রিবিউটটা আমি দিলাম যে 100%, যে আমাদের আইফ্রেমটা 100% ওয়াইড হবে এবং এই আইফ্রেমে আমি একটা নির্দিষ্ট একটা ফিক্সড একটা হাইট দিচ্ছি। ধরুন আমি দিলাম যে হাইট দিলাম হচ্ছে যে 500 বা 500 পিক্সেল এরকম। একটা সেভ দিই,
সেভ দিলে দেখেন এই যে আমাদের আইফ্রেমের মাধ্যমে মধ্যে যে আমাদের পেজটা যে এখানে ইনক্লুড করছি সেই পেজটার ওয়াইডটা আমাদের 100% হয়েছে, হাইটটা হচ্ছে যে 500 পিক্সেল হয়েছে। এবং এটা যদি আমরা স্ক্রল করি তাহলে দেখেন এই যে পুরোপুরি পেজ কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এই যে কাজগুলো করা ছিল হুবহু সেই কাজগুলো সব আপনি এখানে ওই পেজে যা কাজ করা থাকে সব পেজ সব কাজই আপনার হুবহু কাজ করবে। আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন ধরুন আমি যদি চাই যে এই আই ফ্রেমের দেখেন চতুর্পাশে ডিফল্টভাবে একটা বর্ডার থাকে, তো এই বর্ডারটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভ করে দিতে পারবেন। তো এটা রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে ফ্রেম বর্ডার। তো ফ্রেম বর্ডার অ্যাট্রিবিউট লিখে আমরা এটা হচ্ছে যে বুলিয়ান ভ্যালু এখানে থাকে যে 1 দিলে ট্রু হবে আর 0 দিলে হচ্ছে যে নান হয়ে যাবে। যেমন ধরেন আমি দিলাম 0, সেভ দিই, রিফ্রেশ করি, এবং দেন আমাদের কিন্তু আই ফ্রেমের বর্ডারটা কিন্তু নাই। আই ফ্রেম যে আমাদের ফ্রেমটা ছিল সেটা কিন্তু বর্ডারটা নাই। আবার আপনি যদি চান যে আপনি এই আই ফ্রেমের স্ক্রলিংটা রাখবেন না, তো স্ক্রলিংটা আপনি রিমুভ করে দিতে পারেন। তো স্ক্রলিংটা রিমুভ করে দেওয়ার জন্য আপনার একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে স্ক্রলিং। ধরুন আমি স্ক্রলিং অ্যাট্রিবিউট লিখলাম, লেখার পরে এখানে ভ্যালু আমি দিয়ে দেবো হচ্ছে যে নো। এটা সেভ দিই, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন আমাদের কিন্তু এই পাশে কোনো স্ক্রলিং নাই। তো স্ক্রলিংটা না থাকলে কিন্তু আমাদের একটা সমস্যা হবে। সমস্যা হতে যায় আমাদের এই ফ্রেমের ভিতরে যে পেজটা থাকবে সেটা কিন্তু আমরা স্ক্রল করে দেখতে পারবো না। তো যার কারণে অবশ্যই আমরা স্ক্রলিংটা রাখবো। আর আপনি যদি কোনো কারণে যদি চান যে না আমি স্ক্রলিংটা রাখবো না, তো সেই ক্ষেত্রে আপনি এই স্ক্রলিং অ্যাট্রিবিউটটা ইউজ করে এটা রিমুভ করে দিতে পারেন। ধরুন আমি স্ক্রলিংটা চাচ্ছি, যার কারণে স্ক্রলিংটা আমি এখানে রাখলাম। আর তারপরে ধরুন আমি যদি চাই যে এই আইফ্রেমের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টের এই যে লেফট পাশে রাইট পাশে একটু স্পেস একটু বেশি রাখবো, বা টপে এবং বটমে একটু স্পেস বেশি রাখবো। তো এই কাজগুলো করার জন্য আপনাকে আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেমন ধরুন আমি যদি লেফটে এবং রাইটে যদি স্পেস চাই তাহলে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে মার্জিন ওয়াইড। তো মার্জিন ওয়াইড দিয়ে আমি এখানে ভ্যালু পিক্সেল আকারে দিতে হবে আমাদের। ধরুন আমি দিলাম যে 50 পিক্সেল, এবং সেভ দিই, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের এই কন্টেন্ট কিন্তু আগে কিন্তু লেফট পাশে এবং রাইট পাশে কিন্তু এত গ্যাপ ছিল না। তো আমি 50 পিক্সেল দিচ্ছি, 50 পিক্সেল গ্যাপ হয়েছে। আপনি আরও যত বেশি দেবেন ততই দেখবেন যে এটার গ্যাপ হবে। তো এটার গ্যাপটা যদি বোঝা যাবে যদি আমরা বর্ডারটা দিয়ে রাখি, ধরুন আমি বর্ডারটা এখন দিয়ে রাখলাম 1 দিয়ে রাখলাম, এখন রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু আগে কিন্তু এই কন্টেন্টগুলো একবারে এখান থেকে লেগেছিল। এখন আমি দুই পাশে 100 পিক্সেল করে গ্যাপ দিছি, মানে মার্জিন ওয়াইড গ্যাপ দিছি 100 পিক্সেল, যার কারণে দুই পাশে কিন্তু আমাদের গ্যাপটা ধরে নিছে। আবার আপনি যদি চান যে টপে এবং বটমেও গ্যাপ রাখবেন কন্টেন্টের, তাহলে আপনি এখানে আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করতে পারেন। অ্যাক্টিভিটির নাম হচ্ছে যে মার্জিন হাইট। তো মার্জিন হাইট দিয়ে আপনি এখানে ধরুন আমি রাখলাম যে 50 পিক্সেল, সেভ দিই, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন আমাদের কিন্তু টপে কিন্তু আমাদের 50 পিক্সেল গ্যাপ চলে আসছে। তো এটা গেল আমরা হচ্ছে যে একটা পেজ কিভাবে ইনক্লুড করবেন আরেকটা পেজের ভিতরে। তো এটা আপনি সরাসরি পেজের নাম দিয়েও একটা পেজ ইনক্লুড করতে পারেন, আবার সরাসরি সার্ভারের লিঙ্কগুলো দিয়েও এটা ইনক্লুড করতে পারেন। যেমন ধরুন আমি যদি এখানে একটা সার্ভারের লিঙ্ক মানে লাইভ ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাই, যেমন ধরুন একটা ওয়েবসাইট আছে যে জাভা পয়েন্ট, এটা একটা টিউটোরিয়াল সাইট। তো আমি এই জাভা পয়েন্ট সাইট এটা যে লিঙ্কটা আছে পুরোপুরি সার্ভারের লিঙ্ক, লাইভ সার্ভারের লিঙ্ক। এর আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ফোল্ডারের পেজটাই কিন্তু আমরা এখানে ইনক্লুড করছিলাম। আই ফ্রেম পেজটা আমাদের যে ফোল্ডারে আছে
এই লিঙ্ক পেজটাও ওই সেম ফোল্ডার আছে, ওই পেজটাই আমি আইফ্রেমের মাধ্যমে এই পেজে ইনক্লুড করছি। আর আপনি যদি চান যে সরাসরি এরকম কোনো সরাসরি সার্ভারের লিঙ্ক দেবেন, সেটাও আপনি আইফ্রেমের মাধ্যমে সরাসরি সার্ভার থেকেও আপনার পুরো একটা ওয়েবসাইট আপনি আপনার আইফ্রেমের মাধ্যমে আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, দেন এই যে এই জাভা পয়েন্টের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের আইফ্রেমের ভিতরে শো হয়ে গেছে। একবারে এখানে যা যা আছে হুবহুব আপনি এখানেও সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এইভাবে আপনি আপনার পেজের ফোল্ডারের ভিতরে যে পেজগুলো থাকবে সেই পেজগুলোও লিঙ্ক করতে পারবেন। আবার যদি চান যে না আমার কোনো একবারে লাইভ সার্ভারের লিঙ্ক আপনি আইফ্রেমের মাধ্যমে আপনার ওয়েবসাইটে শো করে রাখবেন, সেটাও করতে পারবেন। আর আইফ্রেমের আরেকটা ব্যবহার আছে, সেটাকে বলা হয় যে টার্গেট লিঙ্ক। তো টার্গেট লিঙ্কের কাজটা হচ্ছে দেখি, যেমন ধরুন আমরা যেহেতু এর আগে যে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করছি, তো আমি এখন একটা অপশন তৈরি করব, সেটা হচ্ছে যে এখানে একটা লিঙ্ক তৈরি করব এবং এই লিঙ্কে যখন ক্লিক করব ওই লিঙ্কের ভেতরে যে পেজের লোকেশনটা দিব সেই লোকেশনটা আমাদের সেই পেজটা আমাদের এই আইফ্রেমের ভিতরে লোড হবে। তো এটা করার জন্য প্রথমত আগে আপনাকে একটা লিঙ্ক করে নিতে হবে, যে লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। যেমন ধরুন আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতেছি জাস্ট লিঙ্ক করার জন্য। যে এখানে ধরুন আমি দিলাম হয়তো জাস্ট একটা টেক্সট দিচ্ছি, যে টেক্সটে আমরা ব্যাকগ্রাউন্ডে লিঙ্ক করব। যেমন ধরুন আমি দিলাম যে ইমেজ পেজ। তো আমি চাচ্ছি যে এখানে যে আমার লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে যখন আমি ক্লিক করব তখন আইফ্রেমের ভিতরে আমাদের এই ফোল্ডারের ভিতরে যে ইমেজ নামের ইমেজ.html যে পেজটা আছে সেই পেজটা এই ফোল্ডারের ভিতরে সেভ হবে। তো এটা করার জন্য আপনাকে প্রথমত আগে একটা আইফ্রেম আপনি তৈরি ব্যবহার করবেন এবং আইফ্রেমটা একটা ব্যবহার করে এখানে আপনি ডিফল্টভাবে একটা পেজ আপনি আপনার ওয়েবসাইটে শো করে রাখবেন। রাখার পরে তারপর আপনি টার্গেট এই লিঙ্কের মাধ্যমে যখন কোনো পেজকে টার্গেট করে আপনি আইফ্রেমের ভিতর শো করাতে চাবেন, তখন সেটা করার জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লিঙ্ক তৈরি করে নিতে হবে। তো আমরা এটা লিঙ্ক তৈরি করলাম হাইপার রেফারেন্স, এবং এই হাইপার রেফারেন্সের ভিতরে আমি পেজের নাম দিচ্ছি হচ্ছে যে image.html। তো আমি এই যে লিঙ্কটা করে নিলাম, এখন সেভ দিই। সেভ দেওয়ার পরে এটা রিফ্রেশ, সরি এটা না, এটা দিয়ে আমি এটা রিফ্রেশ করে দেখে নিই যে আমাদের এখানে ইমেজ পেজ চলে আসছে। তো এখন আমি যেটা চাচ্ছি যে ইমেজ পেজের সাথে যেহেতু আমি image.html পেজ লিঙ্ক করে দিচ্ছি, এখন আমি যখন ইমেজ পেজ এই লেখাতে ক্লিক করব তখন এই আইফ্রেমের ভেতরে আমাদের image.html পেজে যা কাজ করা আছে সেই কাজগুলো এখানে আমাদের শো হবে। তো এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো ধরুন আমি এখানে একটা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতেছি, যে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করে এর একটা নাম দিতে হবে। যেমন ধরুন আমি দিলাম যে ইমেজ পেজ, এরকম একটা নাম দিলাম টার্গেটের। তাহলে একটা লিঙ্ক ট্যাগ আপনাকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে এবং অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনি কোন পেজটা লোড করতে চাচ্ছেন আইফ্রেমের ভিতরে সেই পেজের লোকেশনটা আপনাকে এখানে দিতে হবে। এবং আপনাকে এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে টার্গেট অ্যাট্রিবিউট। তো টার্গেট অ্যাট্রিবিউটের অবশ্যই একটা নাম দেবেন এবং আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আইফ্রেম ট্যাগের ভিতরে। তো আইফ্রেম ট্যাগের ভিতরে এই টার্গেট ফ্রেমের যে কাজ করতে চান তাহলে আপনাকে এখানে একটা নেম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো এই নেম অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে যে আপনি যে পেজটাকে টার্গেট করে আইফ্রেমের ভিতরে লোড করাতে চাচ্ছেন সেইটা এই নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে এটা লোড হবে। যেমন ধরুন আমি টার্গেটের ভিতরে যে নামটা দিছি ইমেজ পেজ, এখন এই নেম অ্যাট্রিবিউটের ভিতরে সেম হুবহুব এই নামটা আমি এখানে ব্যবহার করব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই নাম এবং এই নাম ম্যাচিং হওয়ার ফলে আপনার এখানে যে টার্গেটের যে নামের ম্যাচিং হওয়ার ফলে এখানে যে পেজটা আছে এই পেজটা আপনার এই আইফ্রেমের ভিতরে লোড হবে। এখন এটা সেভ দিই, দেওয়ার পরে রিফ্রেশ করলে দেখেন প্রথমত হচ্ছে যে আমাদের এই যে জাভা পয়েন্টের ওয়েবসাইটটা এখানে আমাদের শো হয়ে আছে। এখন যদি আমি ইমেজ পেজে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমাদের আর আইফ্রেমের ভিতরে কিন্তু জাভা পয়েন্টের ওয়েবসাইটটা নাই। এখন image.html পেজে আমার যে কাজগুলো করা ছিল সেই কাজগুলো কিন্তু আইফ্রেমের ভিতরে কিন্তু লোড হয়ে গেছে। তো এটাকে টার্গেট আইফ্রেম লিঙ্ক বলা হয়।
তো এই কাজটা করতে গেলে আপনাকে এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে আইফ্রেমের ভিতরে অবশ্যই নেম অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে এবং তার যে নামটা দিবেন সেই নামটা আপনাকে টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে বলে দিতে হবে এবং অবশ্যই আপনাকে একটা লিঙ্ক তৈরি করতে হবে এবং লিঙ্কের ভিতরে হাইপার রেফারেন্সের ভিতরে যে পেজের লোড নামটা দিবেন সেই নাম পেজটাই আপনার আইফ্রেমের ভিতরে লোড হবে। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই আইফ্রেমের। তো আইফ্রেম এই টিউটোরিয়ালে যদি কোনো টপিক আপনাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আপনাদের প্রবলেমটা আমাদের ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সমস্যাটা সমাধান করব। ধন্যবাদ।